সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সাথে আছি আমি মুস্তফা খন্দকার। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্য দিয়ে দীর্ঘ 2 যুগ পর যাত্রা শুরু হলো বিএনপির নেতৃত্বাধীন সরকারের। তবে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেননি। জামাতে ইসলামী ও এনসিপি একে জুলাই অভ্যুত্থানের প্রতি অবজ্ঞা বলে মন্তব্য করেছে, যদিও বিএনপি বলছে তারা জুলাই সনদ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় নতুন সরকারের যাত্রা। আর এ বিষয়ে কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে যোগ দিবেন আশরাফ কায়সার, সাংবাদিক, লেখক ও সাংবাদিক। আমি রিপন ভাই। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনার মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দেব আজকের শিরোনাম। তারেক রহমান যুগে বাংলাদেশ, দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান। দেশ পুনর্গঠনে সহযোগী নবীন প্রবীণ মিলে 49 জন মন্ত্রী প্রতিমন্ত্রী। শপথ নিলেন বিএনপির এমপিরা। নেননি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। শুল্কমুক্ত গাড়ি প্লট নেবেন না এমপিরা। সংসদ নেতা তারেক রহমানের অনুশাসন। নাটকীয়তার পর জামাত ও এনসিপির শপথ। বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয় নতুন সংকটের সংখ্যা। খলিলুর রহমানকে মন্ত্রী করার সমালোচনা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপসীর নেত্রী বেগম জিয়ার সমাধিতে বিএনপি এমপিদের শ্রদ্ধা। সবাই মিলে সন্ত্রাসমুক্ত দেশ গড়ার প্রত্যয়। সৌদি আরবের আকাশে দেখা গেছে পবিত্র রমজানের চাঁদ। মধ্যপ্রাচ্যে সিয়াম সাধনা শুরু আজ। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়ায় রোজা শুরু বৃহস্পতিবার। রিপন ভাই, আশরাফ ভাই আসার আগে আমরা একটু শুরু করি। আপনি তো ছিলেন আজকে শপথ অনুষ্ঠানে, দেখছি। আপনার কাছে কেমন মনে হলো যে এই সরকারের এই যে একটা মন্ত্রিসভা হলো এবং তার আগে এমপি শপথ নিয়ে নানা রকমের নাটক আমরা দেখলাম। প্রথম জামাত ইসলামী বলল তারা শপথ নেবে না, যেহেতু বিএনপি সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। এরপরে তারা আবার শপথ নিল। সব মিলে বিষয়টাকে আপনি আজকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমি বিষয়টাকে ইতিবাচকভাবে দেখতে চাই। আমরা তো সব কিছু নেতিবাচক সমালোচনা করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। তো সেটা হচ্ছে যে দেশ একটা সত্যি একটা সংকটের মধ্যে পড়েছিল। দেশে একটা নির্বাচিত সরকার ছিল না এবং দীর্ঘ দুঃশাসন, গণতন্ত্রহীন শাসন ব্যবস্থায় অনির্বাচিত সরকার। কারণ ওটা তো আপনার অনেকগুলো বছর তো মানে দেশে তো নির্বাচন হয়নি, নির্বাচন তামাশা হয়েছিল। তো নির্বাচনের নামে তামাশায় গঠিত যে সরকারটা, সেই সরকারকে তো আপনি বৈধ সরকার বলতে পারেন না। ফলে একটা বৈধতার সংকট বাংলাদেশে মোর দেন 1.5 ডিকেড ছিল। তো তারপরে ছাত্ররা মানে দেশের সমস্ত নাগরিকরা নিজেদের কর্তব্য জ্ঞান করে একটা স্বৈরশাসন অবসান ঘটানোর জন্য একটা অভ্যুত্থান সংগঠিত করেছিলেন 24শে জানুয়ারি। একটু জাস্ট তার প্রারম্ভিক বক্তব্যের মধ্যে শুধু ক্রনোলজিটা টানতে চাইলাম। এর মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষা ছিল একটা নির্বাচিত সরকার, কারণ তারা অনেকদিন ভোট দিতে পারেন। একটা নির্বাচিত সরকার এসেছে, একটা নির্বাচিত সরকার, জনগণের আকাঙ্ক্ষা একটা নির্বাচিত সরকার এসেছে। এই সরকার জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে তারা জনগণের কাছে দিয়েও যে প্রতিশ্রুতি, সে প্রতিশ্রুতিগুলো তারা বাস্তবায়ন করবেন। আপনি জানেন গত 25শে ডিসেম্বর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যখন দেশে ফিরলেন, তাকে নিয়ে মানুষের ব্যাপক উচ্ছ্বাস ছিল, আগ্রহ ছিল, আনন্দ ছিল। তো এবং তিনি যে কথাগুলো বলেছিলেন ট্রেডিশনালি সকল পলিটিশিয়ানদের বাইরে তার কথাগুলো ছিল। মানে আমরা যদি গত 30 বছর, 40 বছর, 50 বছরে রাজনীতিকদের যেই মানে কথামালাগুলো আমরা দেখি, পরস্পরের বিরুদ্ধে যে মানে যেই ধরনের আক্রমণাত্মক বা বিদ্বেষ প্রসূত যে বক্তব্যগুলো দেন,
নিজের কথা না বলে শুধুমাত্র অপরের মানে সমালোচনা করেন, নিজেরা কি করবেন, নিজেরা কি করতে চান, কোনটাতে জনগণের কল্যাণ, সেইগুলো না বলে শুধুমাত্র পরের পরের বিরুদ্ধে আক্রমণাত্মক সমালোচনা করতেন। এই যে বিদ্বেষপ্রসূত রাজনীতি আমাদের একটা মানে গোটা রাজনীতির সংস্কৃতিতে মানে পরিণত হয়েছিল। সেই ব্যবস্থাটার মানে বলা যেতে পারে একটা ব্যতিক্রম মানে ঘটালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার বক্তব্যের মধ্যে আপনার প্রতিশ্রুতি ছিল, আকাঙ্ক্ষার কথা ছিল, স্বপ্নের কথা ছিল, এবং দেশ এবং জনগণকে নিয়ে পরিকল্পনার কথা ছিল। জনগণকে মানে আশ্বস্ত করেছেন যে মানে সবার আগে বাংলাদেশ, আমার আগে আমরা, এই যে মানে আমি যে একটা ব্যাপারটা ছিল, আপনি নিশ্চয়ই জানেন, আমি এটা করেছি, আমি এটা করেছি, আমার বাবা এটা করেছে, মানে সব আমি। এই আমিত্বের বাইরে আমরা এই বহুবাচকতা মানে বহুজনকে নিয়ে মানে মানে সমষ্টিগতভাবে কালেকটিভ একটা ধারণা, অ্যাপ্রোচ, অ্যাটিটিউড, এটা ছিল না। তারেক রহমান এইটা মানুষের মধ্যে জাগিয়ে দিলেন। আমি না, আমরা, আপনি না, আমরা সবাই মিলিয়ে আমরা বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশটা আমাদের দেশ, আমরা এই দেশটাকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবো, এই দেশটাকে আমরা সামলাবো, নিরাপদে রাখবো, মানুষের আকাঙ্ক্ষা পূরণ করব, মানুষের পাশে থাকবো। মোদ্দা কথা হচ্ছে এই, এবং এই কথাগুলি তিনি নির্বাচনের মধ্যে বলেছেন, এবং নির্বাচনের মধ্যে বলার মধ্যে দিয়ে মানুষ তার প্রতি আস্থা রেখেছে, এবং এটা কথার কথা মনে করেন, এটা রেটোরিক্স মনে করেন, মনে করেছেন রিয়েলি এগুলো প্লেজেস, এগুলো ওনার প্রতিশ্রুতি, এবং বিশ্বাস করেছেন বলে দেখেন মানুষ মানে নানান ধরনের ফেসবুকীয় প্রচারণা ছিল তো না, যে বিএনপি এই কটা আসন পাবে, ও দলে এটা পাবে, নানা রকম প্রজেকশন ছিল, নানা ধরনের প্রজেকশন ছিল। সমস্ত প্রজেকশনকে ছাপিয়ে জনগণ ফাইনালি তারা আস্থা রেখেছে বিএনপির নেতৃত্বে, বিএনপির কর্মসূচিতে, বিএনপির রাজনীতির প্রতি, সর্বোপরি যে কথাটি বলতে তারেক রহমানের উপরে। সোজা কথা, তাই না? হ্যাঁ, তারেক রহমান মানুষের মনে একটা আশা জাগিয়েছেন, সোজা কথা, একটা আশার বাতিঘরে মানে পরিণত হয়ে উঠেছিলেন তিনি এই সময়টার মধ্যে। তো তিনি যে আশার কথা শুনিয়েছেন, যে স্বপ্নের কথা শুনিয়েছেন, যে বলেছেন ইউ হ্যাভ এ প্ল্যান বা আই হ্যাভ এ প্ল্যান, তো এটা ম্যাটেরিয়ালাইজ করার জন্য, এটা বাস্তবায়ন করার জন্য হি নিডস এ টিম। আচ্ছা রিপন ভাই, আমি একটু আমি অন্য একটু বলে প্রসঙ্গে দিই, যদি আসি, আমি এই জায়গাটা শেষ করে দেবো। হি নিডস এ টিম। ওনার টিমটাই আজকে উনি প্রেজেন্ট করেছেন ওনার মন্ত্রিসভার মাধ্যমে। পরবর্তীতে উনি মানে বেশ কয়েকজনকে তিনি মন্ত্রী পদমর্যাদায় অথবা প্রতিমন্ত্রী পদমর্যাদায় হি অ্যাপয়েন্টেড ফিউ পিপুল অ্যাজ অ্যাডভাইজার্স, তাই না? আচ্ছা, তো এটা হচ্ছে ওনার টিম, সোজা কথা, স্ট্রেইট, এটা ওনার টিম। যেমন আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে বলা হয় ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, ক্লিন্টন অ্যাডমিনিস্ট্রেশন, যার যে সময় বলা হয় যে ওবামা অ্যাডমিনিস্ট্রেশন, এটা হচ্ছে ভবিষ্যতে আজকের দিন থেকে তারেক রহমানের অ্যাডমিনিস্ট্রেশন, তার প্রশাসন, তার সরকার তিনি জাতির সামনে উপস্থাপন করেছেন। এবং যত স্বপ্নের কথা, যে যত পরিকল্পনার কথা তারেক রহমান দেশের মানুষকে শুনিয়েছেন, মানে স্বপ্ন জাগিয়েছেন, তাই না? এরা এই টিমটা দিয়ে তিনি সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করবেন। সুতরাং আমি মনে করব জনগণ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তার প্রতি আস্থা রেখেছেন, তার নেতৃত্বের প্রতি আস্থা রেখেছেন, এবং মনে করেছেন তার নেতৃত্বে তার হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে, তো হোপ ফর দ্য বেস্ট। এবং এই টিমটার প্রতি মানে আমি মনে করব যে জনগণ আশা রাখবেন তারেক রহমানের সংগ্রাম তো দুর্নীতির বিরুদ্ধে, তারেক রহমানের সংগ্রাম বাংলাদেশকে এগিয়ে রাখার মানে স্বার্থে। সবসময় তিনি বলেছেন যে বিদেশিদের কথা বলার সময় বলছেন যে আমার দেশের স্বার্থ আগে, তাই না? যাদের কাছে আমি যখন যত বেটার প্রপোজাল পাবো দেশের জন্য, জনগণের জন্য যেটা উপযোগী, সেটা আমি গ্রহণ করব। তো সুতরাং তিনি কিন্তু মোটামুটি সবই পরিষ্কার করেছেন জনগণের সামনে। এখন দেখা যাক যারা মন্ত্রী হিসেবে যোগদান করে মানে করলেন, শপথ নিলেন, আগামীকাল কাজ শুরু করবেন, তারা কিভাবে পারফর্ম করে, তারা তারেক রহমানের স্বপ্ন, পরিকল্পনা, লক্ষ্য, উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য তারা কতটা ক্যাপাবিলিটির পরিচয় দেবেন, এটা তাদের উপর বর্তাবে। আচ্ছা আমি একটু যদি বলি যে এই যে সংবিধান সংস্কার পরিষদ জুলাই সনদের বিষয়গুলো নিয়ে, এটা নিয়ে বিএনপির সাথে জামাতের এই দূরত্বটা কি জন্য হলো? কিছু জিনিস আমার কাছে খুব মানে দূরত্বটাকে আমি খুব মৌলিক দূরত্ব বলে মনে করি। যদি মৌলিক দূরত্ব হতো তাহলে সকালবেলা যখন তার অ্যানাউন্সমেন্ট করলেন যে সিন্স বিএনপি এটাকে এন্ডোর্স করেনি,
আমি যেটা শুনেছি, আমি এটা খুব গভীরে যাইনি, টু টেল ভেরি ভেরি ফ্র্যাঙ্কলি। একটা হচ্ছে যে একটা তো দেশের জাতীয় সংসদ হবে, সংসদ হচ্ছে মানে আইন প্রণয়ন করার ক্ষেত্রে মানে একমাত্র বৈধ প্রতিষ্ঠান। তারপরে আবার সংবিধান সংস্কার পরিষদের কথা বলা হয়েছে যে দিস পার্লামেন্ট উইল অ্যাক্ট অ্যাজ এ কি বলে মানে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি হিসেবে তারা মানে কাজ করবে। এখন তো পার্লামেন্টের কাজটা কি? পার্লামেন্টের কাজ তো আইন প্রণয়ন করা, আইন সংশোধন করা, নাকি? হ্যাঁ, সবই তো পার্লামেন্টের কাজই। সুতরাং এটা একটা সেপারেট আইডেন্টিটি, এবং এই কাজটি করার জন্য মানে আমি প্রশ্নটা রাখতে চাই ভাবে যে হোয়াট ইজ দ্য রোল, হোয়াট শুড বি দ্য রোল অফ দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট। পার্লামেন্টের মানে রোলটা কি? মেম্বারদের রোলটা কি? আইন প্রণয়ন করা, আইন সমর্থন করা অথবা বিরোধিতা করা, এই তো যার যার অবস্থান থেকে বা দলীয় অবস্থান থেকে। তো আইন সংস্কার পরিষদের কাজটা কি? আইন তৈরি করা, অথবা যেখানে মনে হবে যে এটা উপযোগী না সেটাকে অ্যামেন্ড করা, রিপিল করা, এই তো কাজটা। হ্যাঁ, ম্যাক্সিমাম তো কাজ তাই। আলটিমেটলি তো একই। তো যাক, যে কোনোভাবে হোক না কেন, গত 1.5 বছরে এই যে সংবিধান সংস্কার মানে আপনার কি বলে রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলো দিনের পর দিন মানে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের সাথে তারা দিনের পর দিন বৈঠক করেছেন, বসেছেন, এবং সেখানে মোদ্দা কথা কি আলোচনা হয়েছে, সেখানে পলিটিক্যাল পার্টিসগুলো কি সেখানে অপোজ করেছে কিনা আপনার মানে মানে রিগার্ডিং আপনার এই যে সংবিধান সংস্কার পরিষদ থাকাটা সংবিধান সম্মত নয়, বা এটা বাহুল্য অথবা এটার প্রয়োজন নাই, এই জাতীয় আলোচনাগুলো সেখানে উঠেছিল কিনা আই এম নট শিওর, বিকজ আমি নিজে তো আর মানে এই মানে কমিটিতে ছিলেন না। এই ধরনের সংস্কার সংক্রান্ত প্রস্তাবনা আমি কমিটিতে ছিলাম না। তো যাই হোক, আমার কাছে মনে হয় যে মানে জামাতের যে নেতৃবৃন্দ মনে করছেন, বা লেটার আপনার মানে নাহিদ ইসলামরা যেটা মনে করছেন, তারা যদি মনে করে থাকেন যে এটা মানে বিএনপি খুব রাইট কাজ করেনি, সেটাও তাদের ব্যাখ্যা দিতে হবে। শুধু গায়ে মানে অযথা ডিবেট না করা ভালো। আমার কথা হচ্ছে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে আমরা মানে হাঁটবো বলে প্রতিশ্রুতি দিচ্ছি, একটা প্রস্তুতি নিচ্ছি, তাই না? এক্সকিউজ মি। তো সেক্ষেত্রে যতটা সম্ভব বিতর্ক, যতটা সম্ভব বাধার বিষয়বস্তুগুলো, এগুলো যতটা পরিহার করে একটা ইউনিটি, ডাইভার্সিটির মধ্যে একটা ইউনিটি, বৈচিত্র্য বৈপরীত্য তো থাকবে আপনার। সকল পার্টিগুলোর মধ্যে নিজেদের আদর্শগত কর্মসূচিগত বৈচিত্র্য থাকবে, ভিন্নতা থাকবে, বৈপরীত্য থাকবে। এর মধ্যে দিয়ে যতটা সম্ভব ইউনিটি ইন ডাইভার্সিটি, এটা আনতে পারলে হয় কি, মানুষ স্বস্তি পায়। মানুষকে অস্বস্তির মধ্যে রেখে তো আপনি সংসদ গরম করা, রাজপথ গরম করা, ইয়াস ইউ ক্যান, হ্যাঁ করতে পারবেন, কিন্তু আলটিমেটলি 54 বছর পরে কি এই যে মানি না, মানবো না, চলবে চলবে না, এই জিনিসগুলো ইনফ্যাক্ট ইট শুড নট। আপনি একটা এখন একটা চমৎকার নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিয়েছে, তাদের প্রতিনিধি বেছে নিয়েছে। আমার মনে হয় এখন একটু পার্লামেন্টারি ডেমোক্রেসি এর দিকে চর্চায় যাওয়া উচিত হবে। এখানে আমরা খুবই খুশি হব, মানে আমি একজন নাগরিক হিসেবে, আমি তো পার্লামেন্টে যাইনি, বাট আউটসাইড অফ দ্য পার্লামেন্ট যদি আমি দেখি যে খুবই মিনিংফুল ডিবেট হচ্ছে, তাই না, ফ্যান্টাস্টিক। আমরা তো এরকম একটা মানে মানে পার্লামেন্ট চাই যে পার্লামেন্টে ব্যাপক একটা প্রাণবন্ত আলোচনা চলবে, আলোচনার মধ্য দিয়ে একটা সিদ্ধান্ত হবে। ভেরি গুড, মানে হওয়া উচিত এই জাতীয় জিনিস। অনেক বিষয় নিয়ে তো আপনার মানে ডিবেট হতে পারে, আলোচনা হতে পারে। সেটা দ্বৈত নাগরিকত্বের ইস্যুটা যেটা যেটা আদালত নিয়ে মানে গড়ালো, ইভেন এইটা নিয়েও আলোচনা হতে পারে। অনেক কিছু নিয়ে আলোচনা হতে পারে, যেমন সামনে আপনার মানে ইয়ে হবে কি বলে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হবে, ইউনো পার্লামেন্ট ইলেকশনে বা রাষ্ট্রপতি ইলেকশনে কোনো মানে বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব আছে বা পাসপোর্ট আছে, এই জাতীয় লোকেরা পার্লামেন্ট ইলেকশন করতে পারেন না, তাই না? তো এটা স্থানীয় সরকারের বেলা আমি যতদূর জানি, স্থানীয় সরকারের বেলা এই ধরনের একেবারে ঠিক এই ধরনের মানে আইনটা বোধহয় ওখানে খুব অ্যাপ্লিকেবল নাই। এক দেশে তো দুটো আইন চলতে পারে না। সুতরাং এটা নিয়েও মানে পার্লামেন্টে আলোচনা হতে পারে, তাই না? অথবা এই আলোচনাটা উঠিয়ে দেওয়া যেতে পারে, ঠিক আছে আমাদের দেশের মানুষই তো বাংলা ভাষায় তো কথা বলে, আমাদের তো মামা চাচা খালা ফুপু, তাই না? তো এরা যদি একটা আরেকটা ডুয়াল সিটিজেনশিপ, কথার কথা একটা ডুয়াল সিটিজেনশিপ থেকেই থাকে, তাহলে তাকে পার্লামেন্ট ইলেকশনে অংশ নিতেই বা বাধা দেবো কেন, অথবা আপত্তি বা তুলবো কেন? সুতরাং আমার কথা, যা কিছু করবেন সেটা আইনসম্মতভাবেই মানে করা যেতে পারে। অর্থাৎ এগুলো নিয়ে ডিবেট হতে পারে, আলোচনা হতে পারে, পার্লামেন্টে আলোচনা হতে পারে, অনেক কিছু হতে পারে সোজা কথা। কিন্তু কোনোভাবেই অস্বস্তিকর জায়গার মধ্যে যাওয়াটা মানে কোনো মহলের পক্ষে উচিত হবে না।
আচ্ছা, এই যে নতুন সরকার শপথ নিল, মন্ত্রিসভার শপথ হলো, প্রত্যেকটা সরকার, নতুন সরকার একটা তাদের একটা প্ল্যান করে, 100 দিনের প্ল্যান করে, কেউ 90 দিনের করে, এবং সরকারের কিছু চ্যালেঞ্জেস থাকে। আপনার কাছে মনে হচ্ছে কি, শুরুতেই কি ধরনের চ্যালেঞ্জেস ফেস করবে এই সরকার? আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা মনে হচ্ছে চুরির টাকার কিস্তি দেওয়া। চুরি ডাকাতি? চুরির টাকার কিস্তি দেওয়া, ও চুরির টাকার কিস্তি দেওয়া মানে বৈদেশিক ঋণ শোধ করা। মানে ভেরি ফানি, মানে এটা প্রবচনটা, এটা তো চুরির টাকার কিস্তি দেওয়া। এটা হচ্ছে নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, জনগণের জন্য অনেক কষ্টের ব্যাপার। অর্থাৎ চুরি করলো একজন, তার দায় তার শোধ করতে। দায় নিতে হবে বর্তমান সরকারকে, দায় নিতে হবে এন্টায়ার জনগণকে। এই যে 2026 সালে আমরা মানে চলছি, 2 মাস চলছে, এই বিগত সরকার 10 টাকার মাল যে 30 টাকায় কিনছে। আপনার বিদ্যুৎ 6 টাকা 7 টাকায় বিদ্যুৎ আপনি পান, বা আপনার লোকাল প্রডিউসাররা অনেক কম দামে মানে বিদ্যুৎ উৎপাদন করে। আপনি ইন্ডিয়া থেকে বিদ্যুৎ কিনতেছেন 26 টাকা 30 টাকা করে, ইন্ডিয়ান থেকে বিদ্যুৎ কিনতেছেন। কার কাছ থেকে কিনতেছেন? মানে আদানির কাছ থেকে কিনতেছেন। আদানিরে আপনি যত হাজার কোটি টাকা ইতিমধ্যে শোধ করছেন এবং শোধ করবেন, তা দিয়ে নিজেরাই একটা কিছু করা যেত। তো এই যে বিষয়গুলো আছে, তো আপনার এইটার বললাম কি, এই জন্য এটার নাম, এটার আমি নাম দিচ্ছি চুরির টাকার কিস্তি দেওয়া। তো এখন আপনি চুরি করার জন্যই তো আপনি প্রজেক্ট কস্ট বাড়াইছেন, খুব ক্লিয়ার নাকি? হ্যাঁ, তো এখন ভালো কথা, এখন রাষ্ট্রের কাজে তো চুরি ওইটা বলে, আপনার এই কাপটা ধরেন কথার কথা 100 টাকায় কাপটা কিনা, হ্যাঁ, তা আপনি যখন এই দায়িত্বে ছিলেন কথার কথা, আপনি এটারে 300 টাকায় কাপ কিনে চলে গেছেন, রেখে গেছেন বাকি রেখে গেছেন। এখন নিউ ম্যানেজমেন্ট আসলো, আসার পরে তারা বলল, দোকানদার বলল যে ভাই আপনাদের কিছু মানে আছে 300 টাকা কিন্তু বাকি আছে। কেন 300 বাকি? কেন? আপনার কোম্পানি কাপ কিনছে, বলে কাপের দাম তো 100 টাকা। বলে তা তো জানি না, আপনার লোক 300, আপনার অথরাইজ লোক, এই প্রতিষ্ঠানের অথরাইজ লোক 300 টাকায় কিনে গেছে। এখন এই যে 200 টাকা চুরি করে সে তো পগার পার, মানে ইন্ডিয়া চলে গেল, কেউ লন্ডন চলে গেল, কেউ আমেরিকায় চলে গেল, পগার পার। ওই মানে খুলনা যশোরী অঞ্চলের লোকরা পগার শব্দ বলে। পগার প্রবাবলি বোধহয় পুকুর নাকি, পুকুর বা খালের পার, পুকুরের ওই পারে। হ্যাঁ, পগার। তো মানে না, পগার বোধহয় একটা মানে জলাশয়। হ্যাঁ, হ্যাঁ, ওইটা পার হওয়ার বলে পগার পার। এখন যারা চুরি করছে তারা তো কেউ ইন্ডিয়ায়, কেউ আমেরিকায়, কেউ লন্ডন, নানান জায়গায় মানে পার হয়ে গেছে। এখন তো তারেক রহমান দায়িত্বে আসলেন নাকি, এখন তো দোকানদার বলতেছে যে আমার তো বাকির টাকা, কিস্তির টাকা দিতে হবে নাকি। এখন এই যে অতিরিক্ত 200 টাকা মানে 2 গুণ টাকা এখন তো আপনার দিতে হবে, কোনো উপায় নেই। আপনি ইন্টারন্যাশনাল চুক্তি করছেন। এই যে বিএনপির নতুন সরকারকে, তারেক রহমানের সরকারকে এই চুরির টাকার কিস্তি শোধ করার হচ্ছে বড় চ্যালেঞ্জ। তারপর ইউনূস সাহেব অযথা কতগুলো কাজ করছেন যেগুলো না করলেও পারতেন, যেমন পে স্কেল দিতে হবে, ফলনা করতে হবে। তার দেশটা একটা ধ্বংসস্তূপের মধ্যে রেখে গেছে শেখ হাসিনা। ইউনূস সাহেব একটা ধ্বংসস্তূপই পাইছেন, যেহেতু উনি কোনো আপনার মানে আপনার এক্সপোর্ট সেভাবে ওনার ছিল না, মানে নতুন এক্সপোর্ট বাস্কেট বাড়াতে পারেন নাই, নতুন ইন্ডাস্ট্রি হয় নাই, নতুন এলসি হয় নাই, নতুন বিনিয়োগ আসে নাই। যা কিছু আসে গরিব মানুষের টাকাগুলো এসে জমছে, মানে অর্থাৎ আমি বলছি যে ওই যে কি বলে আপনার মানে ওয়েজ আর্নার্সদের রেমিটেন্সের টাকা এসে জমা হয়েছে। টাকা জমা হয়েছে, আপনি খরচ করেন নাই, আপনার নানান জায়গায় বাকি পড়ে গেছেন, আপনি দেখছেন বাবা অনেক টাকা জমা হয়েছে। যাওয়ার সময় তো নিশ্চয় বলে গেছে যে 30 বিলিয়ন রেখে গেলাম। এই 30 বিলিয়ন তো কালকে আমার ধার শোধ করতে, কিস্তি শোধ করতে শেষ নাকি। আপনি নতুন গত 1.5 বছরে কোনো এমপ্লয়মেন্ট হয় নাই, গত 1.5 বছরে ইনভেস্টমেন্ট হয় নাই, গত 1.5 বছরে নতুন ইন্ডাস্ট্রি হয় নাই, মানে এফডিআই হয় না, মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয় নাই। তো এত কিছু হয় নাইর মধ্যে দিয়ে একটা যাত্রা শুরু করতে হলো নতুন সরকারকে। এবং ইউনূস সাহেবও ভার্চুয়ালি যেটা আশা করেছিলেন সেটা তিনি করতে পারেন। আমি ওনাকে দোষ দেব না ওনার সরকারকে, কারণ হচ্ছে ওনারা তো একটা বৈরী পরিস্থিতির মধ্যে আসছেন। একটা হচ্ছে যে লোকাল বৈরী পরিস্থিতি, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক বৈরী পরিস্থিতি। তো এই জায়গাটার মধ্যে আমাদের বড় চ্যালেঞ্জ যেটা হবে, যেটা অ্যাপারেন্টলি মনে হবে যে আপনার ইউনূস সাহেবের গভর্নমেন্ট অনেক বড় কি বলে ইয়ে করে গেছেন, কি বলে আপনার কি বলে এটাকে আপনার মানে যেটাকে আমরা বলি অনেক টাকা মানে রেখে গেছে,
ক্যাশ ফ্লো রেখে গেছে। ক্যাশ ফ্লো নয় যে আপনার যে অনেক ডলার এসেছে বলে যে $20 $30 কি থাকে কি বলে 2020 রিজার্ভ রিজার্ভ এক্স্যাক্টলি অনেক রিজার্ভ এই রিজার্ভ তো বেশিক্ষণ থাকবে না। আপনি মানুষের আপনি এই বেতন বাড়ানোর কথা বলে গেছেন, তারপরে দেখবেন যে এত নিয়োগের শেষ মুহূর্তে এত নিয়োগের ব্যবস্থা করে গেছেন। এখন খুব সংকুচিত করা দরকার ছিল সবকিছু, মানে ব্যয় সংকোচন করাটা খুব দরকার। আমি তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাবো একটা ব্যাপারে, সেটা হচ্ছে যে হি টুক দ্য ডিসিশন নট টু অ্যাওয়ার্ড দ্য প্লট অর আপনার মানে ডিউটি ফ্রি গাড়ি। এটা এথিক্যালও না। গরিব মানুষের জায়গা জমিন রাজুক দখল করে, হুকুম দখল করে, মানে দখল মানে হুকুম দখল অ্যাকোয়ার করে, তাদের একটা টাকা পয়সা দিয়ে দেয়। তারপর আপনি এমপি হয়েছেন বলে আপনাকে ওই জায়গাটা আপনি মানে আমি একটা সিভিল মানুষ, মানে সাধারণ নাগরিক, আমি কিনতে গেলে ওরকম অনুরূপ একটা 5 কাঠার প্লট কিনতে গেলে আমার লাগবে কথার কথা 500 কোটি টাকা, না ধরেন 50 কোটি টাকা, 50 কোটি টাকা, আপনার লাগবে ধরেন 5 কোটি টাকা। এই যে বৈষম্য এমপিদেরকে মানে যুগে যুগে দেওয়া হতো, তারেক রহমান টুক দ্য ভেরি রাইট ডিসিশন যে তিনি তার এমপিদেরকে এই মানে বৈষম্য ব্যবস্থার মধ্যে উনি ঢুকাতে চান নাই। আপনি সবাই গাড়ি কিনবে আপনার দিয়ে কি বলে আপনার ট্যাক্স দিয়ে, এমপি সাহেবরা গাড়ি কিনবেন মানে ট্যাক্স ফ্রি কিনবেন। এক্ষেত্রে সময় একটা কথা আছে, ইন দ্যাট কেস রাষ্ট্রের উচিত হবে এমপিদের যে মোবিলিটি, আমি এমপি আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নাই, কিন্তু টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি এই অ্যাডভোকেসি করার জন্য আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নাই। হ্যাঁ, মানে আমার কোনো মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নাই যে আমি বলছি বিকজ আমি নিজেই ইন্টারেস্ট পাবো, তা না। আমি ভারতের এমপিদের মানে দেখলাম, ফ্যাসিলিটিসটা দেখলাম, পার্শ্ববর্তী দেশ হিসেবে মানে স্টাডি করলাম। সেখানে দেখলাম যে একজন এমপি লোকসভা অথবা রাজ্যসভার যারা সদস্য, ওখানে তো দুটো মানে হাউস আছে, লোয়ার হাউস অ্যান্ড আপার হাউস। হ্যাঁ, আপার হাউসটাকে বলে রাজ্যসভা, লোকাল হাউসটাকে বলে লোকসভা। তো সেখানকার এমপিরা দুই হাউসের লোকেরাই ইন্ডিয়ান রুপিতে 1,25,00,000 রুপি করে পান, এবং একজন এমপি রিটায়ারমেন্টের পরে প্রায় 31,000 ইন্ডিয়ান রুপি মানে রুপি তারা মানে পেনশন পান। আমার দেশের এমপিদের তো পেনশনও নাই, বেটারা চুরি চামারি করবে না কেন, বাস্তব কথা। তারপর ওখানে সরকারি মানে রিটায়ারমেন্টের পরেও সরকারি হাসপাতাল লাইক মানে পিজি বা মেডিকেল পাবলিক মেডিকেল কলেজগুলো হসপিটালগুলোতে তারা মানে কম দামে চিকিৎসা পান, অনেক ধরনের সুযোগ, ট্রাভেলে তাদের সুযোগ সুবিধা আছে। আমি মনে করি এমপিদের এই সুযোগ সুবিধা বাড়াই দিলে চুরি চামারি কমবে। আপনি প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে যে উদ্দেশ্যে বেতন বাড়াই দিচ্ছেন, সোজা কথা কেন, চুরি চামারি যাতে না করে। আপনি তাদেরকে মোবাইল ফোনও কিনতে দিচ্ছেন, মানে কিস্তিতে দিচ্ছেন। আপনি তাদের গাড়ি ডিউটি ফ্রি না হলেও একটা লামসাম কম পয়সায় ধরুন 5% ট্যাক্সে আপনি সরকারি ডেপুটি সেক্রেটারি অ্যান্ড অ্যাবাব অফিসারদেরকে আপনি করছেন কি বলে গাড়ি ব্যবহার করতে দিচ্ছেন। তাহলে একটা মানুষ জনপ্রতিনিধি হিসেবে কাজ করবেন, তিনি দিন নাই রাত নাই নাকি, সারাক্ষণই তার ব্যস্ততা, মানে কাজ আছে, সোজা কথা না। এটা মনে হয় তিনি অধিবেশন করেন একটা জয়যুক্ত হচ্ছে না জয়যুক্ত হচ্ছে, হাত নামাইলেন আর উঠাইলেন, তা তো না। রাউন্ড দ্য ক্লক মানে তার কমিটি বিজনেস করতে হবে। কমিটি বিজনেস মিনস মানে আপনার বিভিন্ন কমিটিতে তাকে কাজ করতে হবে, সাব কমিটি, ফুল কমিটিতে, পার্লামেন্টের কমিটিগুলোতে কাজ করতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি যে একজন পার্লামেন্টের মেম্বারকে বাজার দরে এক সাপোর্ট দেওয়া উচিত। বাংলাদেশে যেটা দেওয়া হয় সেটা খুবই অপ্রতুল, অসম্মানজনক, এটা বাড়ানো উচিত। আচ্ছা, এই যে নতুন সরকারের সাথে আমাদের প্রতিবেশী এবং চীন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি আপনার কাছে কি মনে হয় যে একটা বিশেষ করে ভারতের সাথে যে একটা বৈরী সম্পর্ক ছিল গত 1.5 বছর হাসিনা পালানোর পর থেকে, সেইটার কি কোনো রকম উন্নতির আশা আপনি দেখেন? কোনো ইন্ডিয়ার যেটা উচিত হবে তারা ওই ব্যক্তি কেন্দ্রিক সম্পর্কের কথাটা তো তারা সবসময় ভাবতো, ব্যক্তি এবং দল। প্রথম ছিল হাসিনাকে রাখতে হবে, আর দ্বিতীয় সরকারটা আওয়ামী লীগ সরকার থাকতে হবে। এখন যদি আবার ধান্দা থাকে যে আবার হাসিনারে ফেরত পাঠাবো বা আওয়ামী লীগের পুনর্বাসন করব, দ্যাট উড বি ভেরি রং পলিসি অফ ইন্ডিয়া। এটা এইরকম মাথায় এই ধরনের এজেন্ডা রেখে যদি তারা সম্পর্ক উন্নয়ন করার কথা ভাবে, তাহলে এটা মানে সম্পর্ক উন্নয়ন হবে না। মনে রাখতে হবে, সরকারের সাথে সম্পর্ক উন্নয়ন করে কিন্তু আসলে সম্পর্ক উন্নয়ন হয় না। জনগণের মধ্যে যদি ভেতরে ক্ষোভ থাকে, ক্রোধ থাকে, রাগ থাকে, যেমন আপনি দেখবেন মানে আমি অনেকবার চিন্তা করি হোয়াই বাংলাদেশের পিপুল আর সো এন্টি ইন্ডিয়ান, কেন এত এন্টি ইন্ডিয়ান। এটা ইন্ডিয়ান আলারাও তারাও অ্যানালাইজ করেছে। আমি হাসিনা পালানোর পরে মানে আই হ্যাভ সিন সো মেনি ভিডিওস
ওখানকার ইউটিউবাররা যেটা কন্টেন্ট ক্রিয়েট করেছেন তারা বলেছেন যে বাংলাদেশের লোকরা অ্যান্টি ইন্ডিয়ান, বাট তারা খুব পজিটিভ আউটলুক থেকে না দেখে তাদের বক্তব্য হলো, আমরা তোদেরকে খাইয়েছি, তোদেরকে আমরা পড়িয়েছি, তোদেরকে আমরা আশ্রয় দিয়েছি, তোদের স্বাধীন করে দিয়েছি, তোদের হাতে একটা দেশ দিয়ে দিয়েছি, তোদের হাতে একটা মানচিত্র তুলে দিয়েছি, তোদের হাতে একটা জাতীয় সঙ্গীত তোদের মুখে তুলে দিয়েছি, সব করে দিয়েছি, তারপরে তোরা কত বড় নেমক হারাম, তোরা ভারতের বিরোধিতা করিস। এইভাবে দেখাটাই হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে বড় ভুল। তারা আমাদের মুখে জাতীয় সঙ্গীত তুলে দেয়নি, তারা আমাদের আশ্রয় দিয়েছে, নিঃসন্দেহে মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের আশ্রয় দিয়েছে, বাট সেখানে তাদের একটা গ্রেটার ইন্টারেস্ট আছে। পাকিস্তান দুর্বল হলে তার পার্মানেন্ট এনিমি যে পাকিস্তান, এখন নানান ফ্রন্টে পাকিস্তানের মাঝে মধ্যে ঝামেলা, বছরখানেক আগে একটা ঝামেলা হলো, যার জন্য পাকিস্তানের আর্মি চিফ ফিল্ড মার্শাল পেয়ে গেল, মানে উপাধি পেয়ে গেল নাকি। তো এর আগে একবার আইয়ুব খান ফিল্ড মার্শাল পাইছিল। ইন্ডিয়ার সাথে ঝামেলা হলে একটা করে ফিল্ড মার্শাল পায় পাকিস্তান, ইন্ডিয়াও পায় মাঝে মধ্যে নাকি। এখন কথা হচ্ছে কি, ইন্ডিয়াকে ভাবতে হবে যে 1971 সালের মুক্তিযুদ্ধটা বাংলাদেশের জনগণের মুক্তিযুদ্ধ ছিল। ফান্ডামেন্টালি ইন্ডিয়া হ্যাভ টু এন্ডোর্স ইট, অ্যাডমিট ইট, স্বীকার করতে হবে, ভাবতে হবে, মনোজগতে ঢুকাতে হবে যে 71 সালের মুক্তিযুদ্ধটা এই দেশের জনগণের মুক্তিযুদ্ধ ছিল। তাদের ভাবতে হবে এই দেশের স্বাধীনতাটা এই দেশের মুক্তিযোদ্ধারা এই দেশটাকে স্বাধীন করেছে, ফাইন। তাদেরকে মাথায় রাখতে হবে যে 1971 সালের 16 ডিসেম্বরের বিজয়টা বাংলাদেশের বিজয়, বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে। হ্যাঁ, পৃথিবীতে যাবতীয় যা কিছু ভালো ভালো হয়, অর্জন হয়, সেটা কি আমি ভাগিদার না নাকি? ইন্ডিয়া ভাবতে পারে যে বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তীতে এই দেশটা স্বাধীন হয়েছে, আমরা তাদের সহযোগিতাতে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি, এবং সেখানে আমাদের সোলজারও অংশগ্রহণ করেছিল শেষমেশ, ফাইন। মুক্তিযুদ্ধটা বাংলাদেশের ছিল, বিজয়টা বাংলাদেশের জনগণের ছিল, এই বিজয়টা আমরা উদযাপন করি। বিষয়টা এইভাবে নিলে কিন্তু সমস্যাটা থাকে না। কিন্তু আপনি বারবার যখন এই দেশের মানুষকে মনে করিয়ে দেবেন যে সব আপনার দেয়া জিনিস, আমি খালি ভোগ করি মাত্র, তাহলে এতে কি সম্পর্ক উন্নয়ন হবে না। এই একই দৃষ্টিভঙ্গি নিয়ে যদি নতুন সরকার সাধুদের দ্বারা চলতে চায়, আমি মনে করি পিপল অফ দিস কান্ট্রি উইল নট অ্যাকসেপ্ট ইট, এটা অ্যাকসেপ্ট করবে না। এটা তাদেরকে মানে ভেরি মাচ মানে মাথায় রাখতে হবে। এটা তারা যদি মাথায় রাখেন এবং তারা যদি একটা মানে পিপল টু পিপল রিলেশন মেনটেন করতে চান, এই দেশের সভরেইনটির উপরে যদি সভরেইনটিকে রেসপেক্ট মানে করে কথা বলেন, মনে করি বাংলাদেশ একটা সভরেইন কান্ট্রি, এটা মাথায় রাখতে হবে। এবং বাংলাদেশের সরকার, নতুন যে সরকার, তারা তো খুব ক্যাটেগরিক্যালি বলেছেন, বিশেষ করে আমি মানে নতুন সরকারের নতুন প্রধানমন্ত্রী, তিনি তো খুব স্পষ্ট করে বলেছেন, এটা নিয়ে আপনি নিজেও ধারণা আপনি ছিলেন যেদিন নির্বাচনের পরে যখন বিএনপি চেয়ারম্যান যখন গেলেন, সেখানে কিন্তু খুব ক্যাটেগরি স্পষ্টভাবে তিনি বলেছেন যে সব রাষ্ট্রের সাথে আমাদের কোনো দেশের প্রতি কোনো স্পেশাল ফোকাস নাই। যেটা বর্তমান অর্থমন্ত্রী জনাব আমির হোসেন মোহাম্মদ চৌধুরী তিনি বলেছিলেন, আমাদের কোনো কান্ট্রি স্পেসিফিক ফোকাস নাই, আমাদের ফোকাসটা হচ্ছে, আমরা যেটা মনে করি, আমি দলের একজন কর্মী হিসেবে মনে করি, আমাদের পার্টির ফোকাস হচ্ছে সবার আগে বাংলাদেশের স্বার্থকে প্রায়োরিটি দিয়ে, জনগণ ইন্টারেস্টকে প্রায়োরিটি দিয়ে আমরা সম্পর্ক আরো মানে কিভাবে বাংলাদেশের স্বার্থ প্রাধান্য দিয়ে কিভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সেলফ রেসপেক্ট, মিউচুয়াল বেনিফিট, সোজা কথা, আপনিও লাভবান হবেন, আমিও লাভবান হব। আচ্ছা রিপন ভাই, আমাদের হাতে আর সময় নেই, আমরা সময়ের শেষ প্রান্তে চলে আসি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।